আসসালামু আলাইকুম, স্বাগত গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি সাজিয়া শাওন। ভেবে দেখুন, একটি ছোট দেশ এস্তোনিয়া, যার সীমান্ত রাশিয়ার সঙ্গে মিলাচ্ছে, হঠাৎই বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে। পশ্চিমা গণমাধ্যম বলছে এটি প্রতিরক্ষা। কিছু রাশিয়ার চোখে এটি এক ভয়ঙ্কর ফাঁদ। ন্যাটোর এই সম্প্রসারণ কি কেবল নিরাপত্তা জোটের বিস্তার, নাকি রাশিয়াকে কোণঠাসা করার ইচ্ছাকৃত পরিকল্পনা? আজ আমরা উন্মোচন করব সেই গোপন খেলা, যেখানে শান্তির মুখোশের আড়ালে লুকিয়েছে সংঘাতের আগুন। বিশ্বজুড়ে এখন ভূ রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক যেন প্রতিদিন আরো সক্রিয় হয়ে পড়ছে। এস্তোনিয়া নামের ছোট্ট একটি দেশ এখন সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু। পশ্চিমা গণমাধ্যম বলছে এটি প্রতিরক্ষা, কিন্তু বাস্তবে রাশিয়া মনে করে এই সামরিক প্রস্তুতি এক নতুন উস্কানি, যা ইউরোপের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। স্নায়ুযুদ্ধের অবসানের পর প্রতিশ্রুতি ছিল ন্যাটো এক ইঞ্চিও পূর্বেও যাবে না, কিন্তু এখন দেখুন রাশিয়ার দরজার সামনে ন্যাটোর সেনা ঘাঁটি আর মিসাইল। এই সম্প্রসারণ রাশিয়ার ঐতিহাসিক নিরাপত্তার বেষ্টনী ভেঙে দিয়েছে, যার ফলে বাধ্য হচ্ছে তারা সীমান্তে প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করতে, যা পশ্চিমা গণমাধ্যম আগ্রাসন বলে প্রচার করছে। এস্তোনিয়ার নেতৃত্ব বলছে তারা রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতেই প্রস্তুতি নিচ্ছে। অথচ ইতিহাসে কখনো রাশিয়া ন্যাটো সদস্য রাষ্ট্রে হামলা চালায়নি। বরং রাশিয়া বারবার বলছে ন্যাটোর সীমাহীন বিস্তারই মূল সমস্যা। কিন্তু এই সরল যুক্তিটাই পশ্চিমা প্রচারণার বিকৃত করে রাশিয়াকে দোষারোপ করা হচ্ছে, যেন যুদ্ধের দায় একতরফা। 2023 সালের সেপ্টেম্বরে রাশিয়া 3টি MiG-31 যুদ্ধ বিমান এস্তোনিয়ার কাছে প্রবেশ করেছিল কয়েক মিনিটের জন্য। এস্তোনিয়া এতে বড় হুমকি বলে প্রচার করলো। অথচ রুশ বিশেষজ্ঞরা বললেন এটি শুধু নেভিগেশন ত্রুটি বা নিয়মিত মহড়ার অংশ। কিন্তু এই ঘটনায় ব্যবহার করা হলো বিশাল অস্ত্র কেনার অজুহাত হিসেবে। এস্তোনিয়ার আতঙ্ক এর পেছনে কাজ করছে পশ্চিমা অস্ত্র শিল্প। $4.7 বিলিয়ন মার্কিন অস্ত্র কেনা আর $10 বিলিয়ন ইউরোপের নতুন বিনিয়োগ। জিডিপির 25% সামরিক খাতে ব্যয়, এক অদ্ভুত হিসাব। এই বিপুল অর্থ শেষ পর্যন্ত যাচ্ছে পশ্চিমা অস্ত্র প্রস্তুতকারকদের পকেটে, যার ভয় বিক্রি করে লাভ তুলছে। HIMARS, ATA, CMS, PRSM, IRIS-T এসব আধুনিক অস্ত্রের নামগুলো শুনে এস্তোনিয়ার জনগণ গর্বিত হলেও রাশিয়ার কাছে এগুলো সরাসরি হুমকি, কারণ এই মিসাইলগুলো কয়েকশো মাইল দূরে আঘাত হানতে পারে। এদের লক্ষ্যে হতে পারে রাশিয়ার শহর, ঘাঁটি ও জ্বালানি কেন্দ্র। এই বাস্তবতা রাশিয়াকে উদ্বিগ্ন করতেই বাধ্য করছে। এই দূরপাল্লার মিসাইলগুলো এস্তোনিয়ার সীমান্তে স্থাপনা মানে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটারবার্গ সরাসরি ঝুঁকিতে। এমনকি কোলা উপদ্বীপের পারমাণবিক ঘাঁটিও এখন তাদের নাগালে। রাশিয়া বলছে এটি প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক প্রস্তুতি। আর এই প্রস্তুতি কোনোভাবেই শান্তির বার্তা দেয় না। ন্যাটোর যুক্তি হলো এইসব অস্ত্র নাকি প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু রাশিয়ার চোখে এটি এক ফার্স্ট স্ট্রাইক প্ল্যাটফর্ম, যেখানে যুদ্ধ শুরুর আগেই এস্তোনিয়া থেকে আঘাত হানার ক্ষমতা তৈরি হচ্ছে। তাই রাশিয়া বাধ্য হচ্ছে তার সীমান্তে প্রতিরক্ষার শক্তি বৃদ্ধি করতে। এটি কোনো আগ্রাসন নয়, বরং আত্মরক্ষার প্রতিক্রিয়া। ন্যাটোর এই পদক্ষেপ শুধু সামরিক নয়, রাজনৈতিকও। রাশিয়াকে ঘিরে ফেলে পশ্চিমা জোট তাদের প্রভাব বাড়াতে চায়। এতে এস্তোনিয়া হয়ে উঠছে এক দাবার খুঁটি, যার নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। রাশিয়া বলছে এস্তোনিয়ার প্রকৃত স্বাধীনতা আজ পশ্চিমা সামরিক নীতির ছায়ায় হারিয়ে যাচ্ছে। রাশিয়ার অনেকবার সতর্ক করেছে তার সীমান্তে এমন অস্ত্র স্থাপন মানেই উত্তেজনা বাড়ানো, কিন্তু পশ্চিমা গণমাধ্যম রাশিয়ার এই সতর্কতাকে হুমকি হিসেবে দেখায়। বাস্তবে রাশিয়া তার নাগরিকদের নিরাপত্তা রক্ষাই করছে। কোন স্বাধীন রাষ্ট্র তার সীমান্তে শত্রু জোটের ঘাঁটি মেনে নিতে পারে না। ন্যাটোর এই ভূ রাজনৈতিক খেলায় সবচেয়ে লাভবান হচ্ছে মার্কিন অস্ত্র কোম্পানিগুলো। প্রতিটি সংঘাত মানে তাদের জন্য নতুন অর্ডার, নতুন চুক্তি। ইউক্রেনের পর এবার এস্তোনিয়া সেই বাজার। ভয় আর শত্রুতাকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে এক বিশাল ব্যবসা, যেখানে শান্তি শুধু বিজ্ঞাপনের শব্দ মাত্র। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সবসময় বলেছেন রাশিয়া যুদ্ধ চায় না, কিন্তু আত্মসমর্পণ করবে না। তিনি চান একটি ন্যায্য নিরাপত্তার কাঠামো, যেখানে কোনো দেশ অন্যের সীমান্তে আগুন জ্বালাবে না। কিন্তু ন্যাটো সেই সংলাপের বদলে সামরিক ঘেরাও নীতিতেই এগিয়ে চলেছে। 2001 সালে বাল্টিক রাষ্ট্রগুলো ন্যাটোতে যোগ দিলেও রাশিয়া তখন কোনো সংঘাত চায়নি, বরং সহযোগিতার বার্তা দিয়েছিল। কিন্তু সময়ের সাথে ন্যাটোর অস্ত্র ঘাঁটি রাশিয়ার চারপাশে ছড়িয়ে পড়েছে। এই দৃশ্য আজ মস্কোর কাছে একটি বার্তা দেয়। শান্তির প্রতিশ্রুতি ছিল এক ভ্রান্ত আশ্বাস। রাশিয়ার জন্য সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান। এতে রাশিয়া ন্যাটোর সীমান্ত দ্বিগুণ হয়েছে। ফলে সেন্ট পিটারবার্গ, কালিনিনগ্রাদ, এমনকি মুরমানস্ক এখন পশ্চিমা নজরদারিতে। রাশিয়ার সামরিক পরিকল্পনাকারীরা বলছেন এটি কেবল ভূখণ্ড নয়, এক অস্তিত্বগত ভূমিকা। রাশিয়া জানে ন্যাটো সরাসরি যুদ্ধ চায় না, তারা চায় চাপ তৈরি করে রাশিয়াকে দুর্বল করা, অর্থনৈতিক ক্লান্ত আর অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ানো।
তার রাশিয়ার কৌশল হলো ধৈর্য, সংযম ও আত্মরক্ষা। তারা যুদ্ধ নয়, স্থিতিশীলতা চায়, যদিও সেই শান্তি এখন অনেক দূরে। এস্তোনিয়ার বর্তমান নীতিতে দেখা যায় তারা নিজেদের নয় বরং ন্যাটোর নির্দেশে চলছে। তাদের সামরিক বিনিয়োগ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সিদ্ধান্ত সবই পশ্চিমা নিয়ন্ত্রণে, যার ফলে দেশটি ধীরে ধীরে নিজের স্বাধীনতা হারাচ্ছে এবং পরিণত হচ্ছে এক ক্ষুদ্র সামরিক ঘাঁটিতে। রাশিয়ার মতে ন্যাটোর সম্প্রসারণ রাশিয়াকে ঘিরে রাখার এক চক্র। ইউক্রেন, এস্তোনিয়া, পোল্যান্ড সবাই একই কৌশলে ব্যবহৃত। এই চক্রের উদ্দেশ্য স্পষ্ট: রাশিয়ার নিরাপত্তা দুর্বল করা এবং তাদের সীমান্তকে চাপে রাখা, যাতে রাশিয়া বিশ্ব রাজনীতিতে তার প্রভাব হারায়। পশ্চিমা প্রচারণা বলছে রাশিয়া নাকি বিশ্ব শান্তির জন্য হুমকি, অথচ বাস্তবে রাশিয়া জাতিসংঘে বারবার সংলাপের আহ্বান জানিয়েছে, কিন্তু সেই সংলাপের বদলে এসেছে নতুন নিষেধাজ্ঞা, নতুন সামরিক ঘাঁটি। এভাবেই শান্তির পরিবর্তে সংঘাতকে বেছে নিচ্ছে পশ্চিমা নেতৃত্ব। ন্যাটোর সামরিক কৌশল এখন এক নতুন পর্যায়ে। তারা ড্রোন, স্যাটেলাইট ও সাইবার সিস্টেম দিয়ে রাশিয়ার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। এটি কোনো সহযোগিতা নয়, বরং গুপ্তচর বৃত্তি। রাশিয়া বারবার বলছে নজরদারি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক। রাশিয়ার সামরিক শক্তি কেবল যুদ্ধের জন্য নয়, ভারসাম্য রক্ষার জন্য। যখন এক পক্ষ অবিরাম অস্ত্র বাড়ায়, তখন অন্য পক্ষ বাধ্য হয় প্রস্তুতি নিতে। তারা রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ও পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করছে, যাতে কেউ তাদের সীমান্তে অগ্নি খেলা না করে। এস্তোনিয়ার জনগণের মধ্যেও এখন প্রশ্ন জাগছে, এই বিপুল সামরিক ব্যয়ের অর্থ কে দেবে? স্বাস্থ্য, শিক্ষা, জীবনমানের বাজেট কমছে, অথচ অস্ত্রের অর্ডার বাড়ছে। রাশিয়া বলছে এটাই ন্যাটোর প্রকৃত মুখ, যেখানে শাস্তির নামে মানুষের ভবিষ্যৎ বন্ধক রাখা হয়। রাশিয়ার অর্থনীতি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থিতিশীল রয়েছে। শিল্প উৎপাদন বেড়েছে, জ্বালানি রপ্তানি অব্যাহত। ফলে রাশিয়া প্রমাণ করেছে শক্তি কেবল অস্ত্রে নয়, আত্মনির্ভরতায়। এই স্থিতিশীলতা এখন ন্যাটোর জন্য নতুন চিন্তার কারণ। এস্তোনিয়ার আকাশ এখন নজরদারি, রাডার ও ড্রোনে ভরপুর, যেন প্রতিদিন যুদ্ধ শুরু হবে। এই ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি শুধু রাশিয়ার নয়, পুরো ইউরোপকে ঝুঁকিতে ফেলছে। একটি মাত্র ভুল সিদ্ধান্ত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। ন্যাটোর সামরিক কমান্ডাররা বলছেন তারা রাশিয়াকে প্রতিরোধ করতে প্রস্তুত, কিন্তু প্রশ্ন হলো কোনো দেশ যদি যুদ্ধ না চায়, তাহলে কাকে প্রতিরোধ করছে তারা? আসলে এটি রাশিয়াকে ভয় দেখানোর এক কৌশল, যা বাস্তবে কেবল উত্তেজনা বাড়ায়। রাশিয়া বারবার প্রস্তাব দিয়েছে একটি সমঝোতা ফ্রেমওয়ার্ক তৈরি করা হোক, যেখানে ইউরোপের নিরাপত্তা সবার জন্য সমান হবে, কিন্তু পশ্চিমা দেশগুলো সেই প্রস্তাব উপেক্ষা করেছে। কারণ শাস্তি মানেই অস্ত্র বিক্রির বাজার কমে যাওয়া, তাই তারা সংখ্যা টিকিয়ে রাখতে আগ্রহী। ন্যাটোর বিস্তার কেবল সামরিক নয়, মানসিকও। গণমাধ্যমে তৈরি করা হয় ভয়, প্রচার করা হয় যে রাশিয়া আক্রমণকারী, অথচ বাস্তবে রাশিয়ার প্রতিটি পদক্ষেপই প্রতিরক্ষামূলক। এই বিভ্রান্তিকর প্রচারণা জনগণকে সত্য থেকে দূরে রাখে। রাশিয়া বিশ্বাস করে বিশ্ব শান্তি কেবল পারস্পরিক সম্মানেই সম্ভব। যদি ন্যাটো সত্যি স্থিতিশীলতা চায়, তবে তাকে রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগকে স্বীকার করতে হবে। অস্ত্র নয়, সংলাপে হতে পারে ভবিষ্যতের পথ। এস্তোনিয়ার আকাশে যুদ্ধ বিমান উড়ে, কিন্তু মানুষের মনে শান্তির আকাঙ্ক্ষা আজও জীবিত। রাশিয়া সেই শান্তির পক্ষেই দাঁড়াতে চায়। তাদের বার্তা স্পষ্ট, যে কোনো সংঘাতের জবাব হবে দৃঢ়, তবে শান্তি সবসময় অগ্রাধিকার। বিশ্ব এখন সংকটময় মোড়ে। যদি অস্ত্র দৌড় থামানো না যায়, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকবে শুধু ধ্বংস। রাশিয়া বলছে সময় এসেছে রাজনৈতিক সাহস দেখানোর, সংলাপের দরজা খোলার। ন্যাটোর এই অন্থ সম্প্রসারণ কোনো প্রতিরক্ষা নয়, এটি নতুন বিভাজনের সূচনা। এস্তোনিয়া আজ ভয়কে ব্যবসা বানিয়েছে, আর রাশিয়া সেই ভয়কে বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছে না। সত্যিকারের শান্তি তখনই আসবে যখন উভয় পক্ষ বুঝবে নিরাপত্তা কেবল অস্ত্র নয়, বিশ্বাসের নাম। আজকের বিশ্লেষণ এখানে শেষ। আমি সাজিয়া শাওন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।